হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবিসিএস জার্নি। আজকে আমরা ইন্ডিয়ান পলিটির বেস্ট চ্যাপ্টার বলতে পারো তোমরা, ফান্ডামেন্টাল রাইটস করব, মৌলিক অধিকার। মানে এই চ্যাপ্টারটা এক্সামের জন্য ডব্লিউবিসিএস এ ভীষণ ইম্পর্টেন্ট। মানে এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন আসে, প্রিলি বলো মেন্স বলো সব কিছুতেই, এবং বাকি এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এটা কনস্টিটিউশনের মেন পার্ট। তো চলো আজকে ক্লাস শুরু করি এটা দিয়ে। তো আজকে আমি ফান্ডামেন্টাল রাইটস পুরো কভার করে দেবো। এটা দুটো ক্লাস করব অ্যাকচুয়ালি। ফান্ডামেন্টাল রাইটসের আমি সবকটা এই ভিডিওটায় বলে দিচ্ছি, আর যেটা এর পরে ভিডিও আমি একটু পরে দিয়ে দিচ্ছি রিটসের ওপরে, ওটা আমি এই ভিডিওটার মধ্যে রাখিনি। রিটসটা টোটালি আলাদাভাবে আমি একটা আলাদা ভিডিও ডিসকাস করে দিচ্ছি, তো সেটা এই ভিডিওর কিছুক্ষণ পরেই আমি তোমাদের পাবলিক করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওটাও দেখে নেবে, ভীষণ হেল্প হবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। আর এখানে আমি পুরো ফুল লক্ষ্মীকান্ত কভার করে দিয়েছি, ঠিক যতটা যতটা পড়ার দরকার। তো ফার্স্ট আমরা কি দেখবো, যে ফান্ডামেন্টাল রাইটস ইন্ডিয়ান কনস্টিটিউশনে কত নাম্বার পার্টে রয়েছে, প্রথম কথা। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্ট 3 এর অন্তর্গত, তোমাদের এর আগেও আমি আর্টিকেলস পড়ানোর সময় বলে দিয়েছিলাম, পার্ট 3 এর অন্তর্গত। আর আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। এবার আমাদের জানতে হবে যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এর সোর্স কোথায়, মানে কোথা থেকে নেওয়া হয়েছে। এটা নিয়ে আমি আগে পড়িয়ে দিয়েছি, বাট এখানে দেখে নেবার একবার। কনস্টিটিউশন অফ ইউএসএ, আমেরিকার কনস্টিটিউশন বা মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আর এটার উদ্দেশ্য কী ছিল, হঠাৎ করে এই মৌলিক অধিকার কেন কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছিল? তো এর উদ্দেশ্য ছিল প্রোটেক্ট পার্সোনাল লিবার্টিস, পার্সোনাল মানে ব্যক্তি স্বাধীনতা আর কি রক্ষা করার জন্য এই ফান্ডামেন্টাল রাইটসটা কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছিল। নেক্সট দেখে নেব আমরা। নেক্সট কি বলছে, যে পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন ইজ রাইটলি ডেসক্রাইবড অ্যাজ দ্য ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। মানে বলতে চাইছে যে ভারতের ম্যাগনা কার্টা বলা হতে পারে এই কনস্টিটিউশনের পার্ট 3। কজ ফান্ডামেন্টাল রাইটস তোমাদের আমি একটু আগেই বললাম এটা কীরকম ইম্পর্টেন্ট, আমাদের কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সেই জন্য এটাকে ম্যাগনা কার্টাও বলা হয়। এটা মনে রাখবে, অনেক সময় দিয়ে দিতে পারে কনস্টিটিউশনে ভারতের ম্যাগনা কার্টা আর কি বলা হয় কাকে। তো সেইটা হচ্ছে পার্ট 3। নেক্সট হচ্ছে কি, অরিজিনালি দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড ফর 7 ফান্ডামেন্টাল রাইটস। তাহলে মনে রাখবে, কোশ্চেন যদি করে যে অরিজিনালি কটা ফান্ডামেন্টাল রাইটস ছিল, তাহলে 7টা, আর হচ্ছে বর্তমানে কটা রয়েছে, 6টা। এবার দেখো যে এই 7টা যে ফান্ডামেন্টাল রাইটস ছিল, এটা কবে থেকে আর কি চালু হয়েছিল, অ্যাট দ্য টাইম অফ 26 জানুয়ারি 1950, জবে থেকে হচ্ছে সংবিধান কার্যকরী হয়। তো তখন হচ্ছে আমাদের 7খানা ছিল। এবার দেখব কি কি ছিল এবার দেখো আমি আগেই বলে দিচ্ছি যে অরিজিনালি কি কি ছিল, কোন আর্টিকেলে কি কি ছিল সেইটা আগে বলছি, আর তার সাথে সাথেই বলে দেবো যে কোনটা পরে হয়েছে। 1 নাম্বার কী ছিল 7টার মধ্যে? 1 নাম্বার হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি কত নাম্বার আর্টিকেল থেকে কত নাম্বার আর্টিকেল? এটা হচ্ছে 14 থেকে 18। এবার তোমরা বলবে যে 12 থেকে 35 পর্যন্ত তো ফান্ডামেন্টাল রাইটস, তাহলে এখানে 14 থেকে কেন শুরু হচ্ছে? এই জন্য দেখবে অনেক জায়গায় দিয়ে দেয় যে 14 থেকে ফান্ডামেন্টাল রাইটস শুরু হচ্ছে, 14 থেকে 35। অ্যাকচুয়ালি না, 12 থেকে 35। 12তে হচ্ছে ডেফিনিশন অফ স্টেটটা বলা আছে। বাট হ্যাঁ, মেন যে ফান্ডামেন্টাল রাইটগুলো সেগুলো এই 14 থেকে শুরু হচ্ছে, কিন্তু তোমরা 12 থেকেই টিক করবে। বাট এবার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে যে রাইট আছে তার মধ্যে আবার ডিভিশন আছে, ওই জন্য হচ্ছে রাইট টু ইকুয়ালিটি হচ্ছে আর্টিকেল 14 থেকে 18। নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডম, আর্টিকেল 19 থেকে 22। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 23 থেকে 24। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, এটা হচ্ছে আর্টিকেল 25 থেকে 28। নেক্সট দেখব কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, এটা হচ্ছে আর্টিকেল 29 থেকে 30। রাইট টু প্রপার্টি, এটা হচ্ছে আর্টিকেল 31। তোমরা বলবে এ তো এখন নেই, তো এটাই আমি অ্যাকচুয়ালি বলছি, দেখো পাশে আমি লিখেই দিয়েছি ডিলিটেড। এটা হচ্ছে এই ফান্ডামেন্টাল রাইটটাকে এখন হচ্ছে ডিলিট করে দেওয়া হয়েছে, রিমুভ করে দেওয়া হয়েছে। সো সেই জন্য এখন ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে 6টা, আগে অরিজিনালি ছিল 7টা। তো 7 নম্বরে কী রয়েছে, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, আর্টিকেল 32। এতটা ক্লিয়ার? তার মানে আর্টিকেল 31টা দেখবে যখন আমরা আর্টিকেলগুলো পড়ি, তখন আর্টিকেল 31 আমরা পড়ি না। সো এটাই রিজন। তো এইটাই হচ্ছে আর কি, এখন 300A নাম্বার আর্টিকেলে চলে গেছে, এটা এখন লিগাল রাইটের অন্তর্গত হয়ে গেছে, রাইট টু প্রপার্টি। মানে আমাদের কনস্টিটিউশনে শুধু রাইটস বলতে ফান্ডামেন্টাল রাইটস না, প্রচুর ধরনের রাইটস রয়েছে, কিন্তু তার মধ্যে যেগুলো মৌলিক, মানে যেগুলো মানুষের জীবনে থাকা অতি অবশ্যই দরকার, তো সেইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে পড়ছে। আর যেগুলো হচ্ছে মানে এমনি নর্মালি রাইট, তো সেই রাইটগুলোকে বলা হচ্ছে লিগাল রাইট। সো লিগাল আর ফান্ডামেন্টালের মধ্যে এটাই তফাৎ, যে ফান্ডামেন্টাল মানে জীবনের মৌলিক
জিনিস, মানে জীবনে আর কি প্রত্যেকটা মানুষের জীবনে এই রাইটগুলো থাকা দরকার। তো সেই জন্য ওটাকে ফান্ডামেন্টাল রাইটস বলছে। আর যেগুলো লিগাল রাইট সেগুলো আর কি আইনসম্মতভাবে ঠিক আছে, বাট সেরকমভাবে কোনো ব্যাপার না, মানে না থাকলেও চলবে এরকম ব্যাপার আর কি। তো এবার কি দেখবো আমরা, যে রাইট টু, এই যে দেখো আমি যেটা বললাম এখানে সেটাই বলছি, যে এক মিনিট, রাইট টু প্রপার্টি ওয়াজ ডিলিটেড ফ্রম আ ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বাই দ্য 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। এটাই বলছিলাম যে এবার কোশ্চেনটা কীরকম করে, যে রাইট টু প্রপার্টিটা ফান্ডামেন্টাল রাইটসের থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কত, মানে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এবার এটাও বলতে পারে যে কত সালে, তো এটা কত সালে, সেটা হয়ে যাবে 1978 সাল। এবার দেখো এইটা রিমুভ তো করেছে, বাট এবার এটা এখন কিসে আছে, যেটা একটু আগেই বললাম যে ইট মেড আর লিগাল রাইট, ওই জন্য এখন কোশ্চেন করে, দেখবে অনেক সময় কোশ্চেন চলে আসে, ডাব্লিউবিসিএস অনেকবারই এসেছে। রাইট টু প্রপার্টি অ্যাকচুয়ালি কি, কনস্টিটিউশনের কোন রাইট? অপশানে দিয়ে দেয় লিগাল রাইট, ফান্ডামেন্টাল রাইট, অনেক কিছুই দিয়ে দেয় অপশানে। তো এবার এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু লিগাল রাইট। তো এটা হচ্ছে একটা লিগাল রাইট আন্ডার আর্টিকেল 300A। আর হচ্ছে কনস্টিটিউশনের কোন পার্টে এখন পড়ছে, এটা 12 নম্বর পার্টে এটা এখন রয়েছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা এবার দেখো যেটা বলছিলাম যে অ্যাট প্রেজেন্ট দেয়ার আর 6 ফান্ডামেন্টাল রাইটস। তারপর দেখব কি, ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল। প্রথম কথা, এটা মানে বিচারযোগ্য আর কি, মানে তোমার কোনো কারণে ভায়োলেট হয়ে গেলে ফান্ডামেন্টাল রাইট, মানে যে রাইট আর কি তোমার দরকার সেই রাইট তুমি পাচ্ছ না, কোনো কারণে সেটাকে ভায়োলেট করা হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি সেইটার এগেন্সে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো। তো সেই জন্য বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসিয়েবল, অ্যালাউইং পারসনস টু মুভ দ্য কোর্টস ফর দেয়ার এনফোর্সমেন্ট ইফ অ্যান্ড হোয়েন দে আর ভায়োলেটেড। দেখো যেটা বললাম সেটাই এখানে বলেছে। নেক্সট দেখবো, দেখো এই সেম কথাই বলছে যে দে আর ডিফেন্ডেড অ্যান্ড গ্যারান্টিড বাই দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট মানে গ্যারান্টিড বাই দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট এই ফান্ডামেন্টাল রাইটের গ্যারান্টি দিচ্ছে। ঠিক আছে, এতটা মানে তোমার কোনো প্রবলেম হলে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো। তারপরে কি, সাম অফ দেম আর অ্যাভেলেবল অনলি টু দ্য সিটিজেন্স ওয়াইল আদার্স আর অ্যাভেলেবল টু অল পার্সনস ওয়েদার সিটিজেন্স, ফরেনার্স অর লিগাল পার্সনস লাইক কর্পোরেশনস অর কোম্পানিজ। মানে এর মধ্যে কিছু ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে অ্যাভেলেবল অনলি টু দ্য সিটিজেন্স, ওয়াইল আদার্স আর, মানে কিছু ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে সিটিজেনদের জন্যই অনলি অ্যাভেলেবেল, মানে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য। যেখানে আবার কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস আছে যেগুলো সবার জন্য, সিটিজেন হোক, ফরেনার হোক, লিগাল পার্সন লাইক কর্পোরেশন, কোম্পানি, সবার জন্য অ্যাভেলেবেল। সো এটাই বলেছি এখানে। তারপরে কি বলেছি, যে দে আর নট অ্যাবসোলিউট বাট কোয়ালিফাইড। দ্য, মানে এটার মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, যে দ্য স্টেট ক্যান ইম্পোজ রিজনেবল, মানে এইগুলোর ওপরে কিন্তু স্টেট, মানে দেশের কথাই বলা হচ্ছে, তো স্টেট হচ্ছে রেস্ট্রিকশন ইম্পোজ করতে পারে, রেস্ট্রিকশন জারি করতে পারে। হাউএভার ওয়েদার সাচ রেস্ট্রিকশনস আর রিজনেবল অর নট ইজ টু বি ডিসাইডেড বাই দ্য কোর্টস। বাট সেই রেস্ট্রিকশনটা যে মানে ঠিক উচিত কি উচিত না জারি করা, তো সেইটা কিন্তু কোর্ট ডিসাইড করবে। সো আশা করি এতটা ক্লিয়ার হয়েছে। কারোর কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। নেক্সট বলছে কি, দে আর নট স্যাক্রোস্যাঙ্ক্ট অর পার্মানেন্ট। মানে অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল রাইটসকে পার্মানেন্ট কিন্তু বলা যায় না, যে এমন না যে এই ফান্ডামেন্টাল রাইটস যা আছে থাকবেই এরকম ব্যাপার, মানে এর কিন্তু চেঞ্জ হতে পারে। তো চেঞ্জ তখনই করা সম্ভব, তখনই রিপিল করা সম্ভব যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করতে পারে। তো এখানে সেটাই আমি বলছি যে পার্লামেন্ট ক্যান কার্টেল অর রিপিল দেম। রিপিল তো করতে পারে, বাট কখন, অনলি বাই আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যান্ড নট বাই অ্যান অর্ডিনারি অ্যাক্ট। যে কোনো অর্ডিনারি অ্যাক্টের মাধ্যমে এটাকে রিপিল করা যায় না কিন্তু। তো মনে রাখবে, একমাত্র হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস একমাত্র রিপিল করা যায় কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, অর্ডিনারি অ্যাক্টের মাধ্যমে না। সো এই অপশানে এরকম টাইপসে দিয়েই দিতে পারে কোশ্চেন। দিস ক্যান বি ডান উইদাউট অ্যাফেক্টিং দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তোমায় করতে তো পারে রিপিল, বাট বেসিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করা যাবে না কনস্টিটিউশন, তো সেটাই এখানে বলেছি। তারপরে কি দেখবো আমরা, যে দে ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং দ্য অপারেশন অফ আ ন্যাশনাল এমার্জেন্সি এক্সেপ্ট দ্য রাইটস গ্যারান্টিড বাই আর্টিকেলস 20 আর 21। মনে রাখবে যে এমার্জেন্সির সিচুয়েশনে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু সাসপেন্ড করা যায় ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে, বাট এক্সেপ্ট হচ্ছে আর্টিকেল 20 আর 21কে কিন্তু কখনোই
মানে আর্টিকেল 20 আর 21কে কখনোই হচ্ছে সাসপেন্ড করা যায় না, ঠিক আছে। তারপরে হচ্ছে ফার্দার দ্য 6 রাইটস গ্যারান্টিড বাই আর্টিকেলস 19 ক্যান বি সাসপেন্ডেড অনলি ওয়েন এমার্জেন্সি ইজ ডিক্লেয়ার্ড অন দ্য গ্রাউন্ডস অফ ওয়ার অর এক্সটার্নাল অ্যাগ্রেশন অ্যান্ড নট অন দ্য গ্রাউন্ড অফ আর্মড রেবেলিয়ান। মানে বলতে চাইছে আর যে 19 নাম্বার আর্টিকেলটা রয়েছে তার মধ্যেও কিন্তু কিছু ছখানা রাইটস রয়েছে, তো সেই রাইটসগুলো কিন্তু তখনই সাসপেন্ড করা যাবে যখন হচ্ছে অন দ্য গ্রাউন্ডস অফ মানে যুদ্ধ মানে ওয়ার গ্রাউন্ডসের ক্ষেত্রে বা এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে সাসপেন্ড করা যাবে, বাট কোনো ইন্টারনাল এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু 19টাকেও সাসপেন্ড করা যায় না, ঠিক আছে। 19-এর ক্ষেত্রে তো এক্সটার্নাল ইন্টারনালের এই ব্যাপারটা রয়েছে, বাট 20 আর 21 কখনোই যায় না সাসপেন্ড করা, ঠিক আছে, এতটা ক্লিয়ার। তারপরে দেখব কি মোস্ট অফ দেম আর ডিরেক্টলি এনফোর্সিয়েবল, মোস্ট অফ দেম ডিরেক্টলি এনফোর্সিয়েবল while a few of them can be enforced on the basis of a law made for giving effect to them. Such a law can be made only by the parliament and not by state legislatures. মানে কি জেনারেলি মানে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ডিরেক্টলি এনফোর্সড হয়ে যায়, বাট তার মধ্যে কিছু কিছু হচ্ছে ল মেকিংয়ের মাধ্যমে আর কি এনফোর্স হচ্ছে। আর স্পেশালি এই লগুলো কারা ক্রিয়েট করতে পারবে, একমাত্র পার্লামেন্টই লটা ক্রিয়েট করতে পারবে, স্টেট লেজিসলেচার্স কিন্তু এটার ক্ষমতা রাখে না। তারপরে দেখো এখানে আমি বাংলাতেও লিখে দিয়েছি পাশে তোমাদের মনে রাখার সুবিধার জন্য, যে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি যার বাংলা হচ্ছে সাম্যের অধিকার, এটা আর্টিকেল 14 থেকে 18 পর্যন্ত রয়েছে রাইট টু ইকুয়ালিটি, যেগুলো আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি তখন বলছিলাম, তো সেইগুলো এবার আমরা ডিসকাস করব ডিটেলসে কি কি বলছে রাইট টু এবার দেখো আমি অনেকগুলো তো বললাম পরপর, এই রাইট টু ইকুয়ালিটি, এবার রাইট টু ইকুয়ালিটির মধ্যে কিছু পার্ট আছে সেইগুলো দেখবো আগে। ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, অনেক সময় দেখবে শুধু এইটুকুই বলে দেয়, তো একই ব্যাপার। তো ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে কি, আইনের ক্ষেত্রে মানে আইনের চোখে সকল নাগরিক সমান, মানে কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই, সকলের জন্য এক আইন, অর্থাৎ আইন ভঙ্গ করলে সবার জন্য একই শাস্তি, কোনো ব্যক্তি বা নাগরিক হচ্ছে যে পদ বা ক্ষমতার অধিকারী হন না কেন তার অবস্থান আইনের ঊর্ধ্বে নয়, এটাই অ্যাকচুয়ালি এই কথাটার মিনিং। তো আর্টিকেল ইকুয়ালিটি বিফোর ল এটা কত নাম্বার আর্টিকেলে বলা হচ্ছে, আর্টিকেল 14তে বলা হচ্ছে। এবার দেখো তোমাকে কোশ্চেন ঘুরিয়েও দিতে পারে যে ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা কত নাম্বার আর্টিকেলে বলা হচ্ছে, এটা ওই একই ব্যাপার, আর্টিকেল 14তে বলা হচ্ছে। তো দেখো আমি সেটাই বললাম যে দ্য অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজেস ইন ফেভার অফ এনি পার্সন যেই হোক না কেন তার ক্ষেত্রে কোনো তাকে স্পেশাল দিচ্ছে না আর কি, মানে স্পেশাল কোনো ব্যাপার না যে তুমি যেই হও আইনের চোখে তুমি সমান, সেটাই এখানে বলতে চেয়েছে। নো পার্সন ইজ অ্যাবাভ দ্য ল যেটা বললাম, বাট হ্যাঁ এক্সেপশন আছে, কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি, যে ভারতের যে রাষ্ট্রপতি অথবা হচ্ছে অঙ্গরাজ্যগুলোর যে রাজ্যপাল ভারতের কোনো আদালতের কাছে নিজের কাজ ও দায়িত্ব পালনের জন্য কিন্তু গৃহীত কোনো পদক্ষেপ মানে তারা যে পদক্ষেপ নেবে সেটা কেন নিল সেই কারণটা কিন্তু তারা দর্শাতে বাধ্য না, মানে তাদের যে ডিউটি পালন করার জন্য বা তাদের ক্ষমতার জন্য যে ডিউটি পালন করার সময় তারা বিভিন্ন কাজ করছে, তো সেই কাজগুলো তারা কেন করছে সেটা কোনো আদালতের কাছে কিন্তু তারা উত্তর দিতে বাধ্য নয়, ঠিক আছে। এগুলো হচ্ছে ব্যতিক্রম। তারপর হচ্ছে নো ক্রিমিনাল প্রসিডিংস শ্যাল বি ইনস্টিটিউটেড or continued against the president or the governor in any court during his term of office। মানে এখানে কি বলতে চাইছে, যে ভারতের কোনো আদালত এই প্রেসিডেন্ট আর গভর্নরের কার্যকালে তাদের বিরুদ্ধে, কার্যকালে মানে ডিউরিং হিজ টার্ম অফ অফিস, তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা গ্রহণ করতে বা সেই সংক্রান্ত তদন্তের নির্দেশ দিতে পারে না। আশা করি এতটা ক্লিয়ার হয়েছে তোমাদের। তারপরে দেখব কি, no processes for the arrest or imprisonment of the president or the governor shall be issued from any court মানে এই সেম ব্যাপার, মানে তাদের এগেনস্টে মানে তাদেরকে অ্যারেস্ট করা বা তাদের ইমপ্রিজনমেন্ট করা এই ব্যাপারে আর কি কোনো কিছু করা যাবে না তাদের ডিউরিং হিজ টার্ম অফ অফিস, মানে এটা কোর্টের ব্যাপার বলা হচ্ছে, মানে কোর্ট এই ধরনের কিছু করতে পারবে না, ঠিক আছে। তারপরে কি দেখবো আমরা, দ্য ফরেন রুলার্স অ্যাম্বাসাডার্স অ্যান্ড ডিপ্লোম্যাটস এনজয় ইমিউনিটি ফ্রম ক্রিমিনাল অ্যান্ড সিভিল প্রসিডিংস। মানে বিদেশি রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান, এটার মানে সেটা বাংলায় বলা হচ্ছে, আর হচ্ছে বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূত, এরা হচ্ছে মানে এই ধরনের বিশেষ কিছু ব্যক্তির ক্ষেত্রে ইকুয়ালিটি বিফোর ল এটা হচ্ছে প্রযোজ্য নয়, অ্যাকচুয়াল কথার মানে এটাই, মানে তারা এই ধরনের ক্ষেত্রে
এদের ক্ষেত্রে ইকুয়ালিটি বিফোর ল প্রযোজ্য নয়। আর তারপর বলছে কি দ্য ইউএনও অ্যান্ড ইটস এজেন্সিস এনজয় দ্য ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। আশা করি বুঝতে পেরেছো, একই ব্যাপার। তারপরে দেখব কি, এবার দেখো এতক্ষণ আমরা কি দেখলাম, এতক্ষণ আমরা দেখছিলাম যে রাইট টু ইকুয়ালিটির মধ্যে এক নম্বরে কি, মানে এটা যেহেতু 14 থেকে 18, তো প্রত্যেকটা আর্টিকেলের অনুযায়ীতে পড়বো, তো 14তে আমরা এটা পড়লাম ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এবার আমরা 15তে কি পড়বো, 15তে কি বলছে যে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, মানে এই জিনিসগুলোর ভিত্তিতে মানে কাউকে কোনো ডিসক্রিমিনেট করা যাবে না। তো সেটাই আমি আর্টিকেলসের সময় বলেছি, এটা হচ্ছে আর্টিকেল 15তে। এর মধ্যে বিশেষ ডিটেলসে পড়ার দরকার নেই, ওই জন্য বলিনি। সি তারপরে কি বলছে, তারপরে 16 নম্বর আর্টিকেলে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে মানে সমান সুযোগ পাওয়ার ব্যাপারটা বলা হয়েছে এখানে, আর্টিকেল 16। তারপরে দেখব কি অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, আর্টিকেল 17, ভীষণ, এখানে সবকটাই ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে কি আর্টিকেল 18-এ কি বলছে, অ্যাবলিশন অফ টাইটেলস এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড একাডেমিক, মিলিটারি অ্যান্ড একাডেমিক ছাড়া বাকি টাইটেলস হচ্ছে, মানে টাইটেলস নিতে পারবেন, এটা অ্যাবলিশ করা হচ্ছে। ঠিক আছে, এবার দেখবো আমরা এতক্ষণ রাইট টু ইকুয়ালিটি পড়ছিলাম, এবার আমরা দেখবো যে রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডমের বাংলা কি, স্বাধীনতার অধিকার, যেটাকে বলছে আর্টিকেল 19 থেকে 22, ওটা 18 পর্যন্ত ছিল, এবার 19 থেকে 22। এবার এর মধ্যে কি কি আছে সেটা আমরা ডিসকাস করব, যেটা বলছিলাম না যে তোমাদের 19-এর মধ্যে 6টা রাইটস রয়েছে, তো সেইটাই প্রথমটায় দেখো, প্রোটেকশন অফ 6 রাইটস রিগার্ডিং ফ্রিডম অফ, এটা হচ্ছে আর্টিকেল 19-এর মধ্যে পড়ছে এগুলো। এবার সেই 6টা রাইট কি কি, এক তো হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের ফ্রিডম, তো এটার বাংলা কি, বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা, সেটা সম্পর্কে বলা হচ্ছে। তারপরে হচ্ছে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এটার মানে কি, এটার মানে হচ্ছে শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার স্বাধীনতা। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে সংঘ অ্যান্ড সমিতি গঠনের স্বাধীনতা। তারপরে ফ্রিডম অফ মুভমেন্ট, এটা হচ্ছে ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা। 5 নাম্বার দেখব ফ্রিডম অফ রেসিডেন্স, মানে ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার স্বাধীনতা। তারপরে 6 নাম্বার দেখব ফ্রিডম অফ প্রফেশন, যে কোনো পেশা বা বৃত্তি অবলম্বন বা ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা, তুমি যে কোনো পেশা আর কি অবলম্বন করতে পারো, সো সেই স্বাধীনতা। এগুলো হচ্ছে আর্টিকেল 19-এর আন্ডারে যে 6টা রাইটস বলছিলাম, যে এইগুলো হচ্ছে এক্সটার্নাল এমার্জেন্সির ক্ষেত্রে এইগুলো মানে সাসপেন্ড করা যেতে পারে, বাট ইন্টারনাল এমার্জেন্সির ক্ষেত্রে না কিন্তু। এবার হচ্ছে 20-তে কি বলছে, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, এটা হচ্ছে আর্টিকেল 20, যেটা হচ্ছে কোনো ক্ষেত্রেই সাসপেন্ড করা যাবে না। আর হচ্ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 21-এ বলা হচ্ছে। এবার এর আন্ডারে একটা রয়েছে যে আর্টিকেল 21-এর এতে কি অ্যাড করা হয়েছিল, এটা কবে অ্যাড করা হয়েছিল বলো তো, এটা হচ্ছে 2002 সালে 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এইটাকে অ্যাড করা হয়েছিল, যে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে যে রাইট টু এলিমেন্টারি এডুকেশন, এটা হচ্ছে 21-এর নাম্বার আর্টিকেল। অপশানে যদি 21-এর না থাকে, শুধু 21 থাকে, তাহলে সেটাই টিক করবে, আদারওয়াইজ যদি 21 থাকে আবার 21-এর থাকে, তাহলে 21-এর টিক করবে। এবার দেখো আর্টিকেল 22-তে কি বলছে, প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, মানে আশা করি এগুলো বুঝেছো, আর্টিকেলসের সময় পড়িয়েছিলাম, ভালো করে বুঝিয়ে দিয়েছি। এটা হচ্ছে আর্টিকেল 22-তে রয়েছে। এইবার দেখো ফান্ডামেন্টাল রাইটস যেগুলো পড়ছিলাম, 2 নম্বর তো হয়ে গেল, যে তারপরে 3 নাম্বার আমরা কি দেখবো, যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, মানে শোষণের বিরুদ্ধে অধিকার, 23 থেকে 24 নম্বর আর্টিকেল। এবার তার মানে 23 আর 24, তো 23-এ কি বলছে, প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার, মানে কাউকে ফোর্স করে যে আর কি তার শ্রম নেওয়া, আর হচ্ছে কি বলে, মানুষ পাচার, এইগুলো আর কি বন্ধ করার জন্য মানে প্রহিবিশন করা হচ্ছে আর্টিকেল 23-তে। আর প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ, ফ্যাক্টরিতে কোনো চিলড্রেনকে হচ্ছে এমপ্লয়মেন্ট যাতে না হয় সেইটা প্রহিবিট করছে, এটা হচ্ছে আর্টিকেল 24। তারপরে দেখবো কি তারপরে হচ্ছে 4 নাম্বার ফান্ডামেন্টাল রাইটস কি বলছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, তো এটা কি, মানে এটা কি, যে ধর্মীয় স্বাধীনতার অধিকার,
এটা হচ্ছে 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে ফ্রিডম, এর মধ্যে কি কি পড়ছে, 25-এ কি বলছে যে ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ান। তো এইটা হচ্ছে আর্টিকেল 25-এর মধ্যে। আর হচ্ছে রিলিজিয়াস অ্যাফেয়ার্স আর কি ম্যানেজ করতে পারবে ফ্রিলি, তো সেটা হচ্ছে আর্টিকেল 26-এ বলছে। এগুলো শুধু মনে রাখবে, ফ্যাকচুয়াল ডেটা, আশা করি পড়ে বুঝতেই পারছো। আর হচ্ছে ফ্রিডম ফ্রম পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি রিলিজিয়ান, কোনো রিলিজিয়ান প্রমোট করার জন্য তাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। সো সেইটা হচ্ছে আর্টিকেল 27-এ বলা হচ্ছে। আর্টিকেল 28-এ বলা হচ্ছে কি, যে ফ্রিডম ফ্রম অ্যাটেন্ডিং রিলিজিয়াস ইনস্ট্রাকশন অর ওরশিপ ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন, কোনো ইনস্টিটিউশনে হচ্ছে তুমি রিলিজিয়াস ইনস্ট্রাকশন এটা অ্যাটেন্ড করার ক্ষেত্রে টোটালি ফ্রি। তো সেটা হচ্ছে আর্টিকেল 28। 5 নাম্বার কি বলছে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, আর্টিকেল 29 থেকে 30। আর এর মানেটা কি, এর মানে হচ্ছে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার। এর মধ্যে কি পড়ছে, 29-এ পড়ছে প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্ট অ্যান্ড কালচার অফ মাইনরিটিস, মানে বলতে চাইছে অ্যাকচুয়ালি বিভিন্ন ভাষা আর যে লিপিগুলো ছিল তো সেইগুলো টোটালি প্রোটেক্ট করা, আর মাইনরিটিসদের সংস্কৃতিটাকেও যাতে আমাদের ভাবতে হবে ওদের সম্পর্কেও। সো সংখ্যালঘু সম্প্রদায়ের হচ্ছে সংস্কৃতিটাকেও আর কি প্রোটেক্ট করা বা প্রোটেকশন দেওয়া, সেটা হচ্ছে আর্টিকেল 29-এ বলা হচ্ছে। তারপরে হচ্ছে আর্টিকেল 30-তে বলা হচ্ছে রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষার যে বিভিন্ন ইনস্টিটিউশন সেগুলো মাইনরিটিসরা কিন্তু তৈরি করতে পারে এবং তারা নিজেরাই সেটাকে অ্যাডমিনিস্টার করতে পারে, তো সেই স্বাধীনতাটা বলা হয়েছে আর্টিকেল 30-তে। আর হচ্ছে 6 নম্বরে বলছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। আমরা দেখলাম যেটা আগে অরিজিনালি 6 নম্বর ছিল ওটা তো চলে গেছে, তো সেহেতু যেটা তখন 7-এ ছিল ওটা এখন 6-এ চলে এসেছে। এটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, মানে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, আর্টিকেল 32। এইবার দেখো এই সম্পর্কেই আমি আজকের ভিডিও, এটা লাস্ট স্লাইড, আমি একটু পরেই তোমাদেরকে রিটস সম্পর্কে ভিডিও দিয়ে দিচ্ছি, ওটা দেখে নেবে, তাহলে পুরো ফান্ডামেন্টাল রাইটস কভার আপ হয়ে যাবে। এবার এখানে হচ্ছে কি, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস হচ্ছে আর্টিকেল 32 আন্ডারে। এবার এর মধ্যে কি, সুপ্রিম কোর্ট কোন আর্টিকেলের আন্ডারে হচ্ছে এই রিট জারি করতে পারে, মানে এরতে রিটের কথাই বলা হচ্ছে। 32 নাম্বার আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, আর হাইকোর্ট হচ্ছে 226 নাম্বার আর্টিকেলের মাধ্যমে হাইকোর্ট রিট জারি করতে পারে। আর কী রিট রয়েছে, হ্যাবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কো ওয়ারান্টো। তো এই যে 5খানা রিট, এই রিটগুলো ভীষণ ইম্পর্টেন্ট, দুটো কোর্টই হচ্ছে এইগুলো জারি করতে পারে, বাট দুজনের আর্টিকেলটা আলাদা। এই আর্টিকেল কিন্তু কোশ্চেনে বহুবার আসে। তো এই ভিডিওটা এরপরে আমি যে রিটস সম্পর্কে বলবো, রিটস নিয়ে পুরো ডিটেলসে ডিসকাস করব। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে ওখানে যদি মানে আমি বলতে চাইছি যে এক্সামের সময় কোশ্চেন আসে বিভিন্ন কেস সম্পর্কে, তো সেই কেসগুলোর কথা, মানে সেই কেসগুলো অনেকগুলো ফেমাস কেস রয়েছে, তো সেই সমস্ত কেসগুলো নিয়ে আমি টোটালি তোমাদেরকে একটা আলাদা ভিডিও করে দেবো, আমাকে একটু সময় দাও, কয়েকদিনের মধ্যেই ওই ভিডিওটা করে দেবো। তাতে সমস্ত বিভিন্ন ফেমাস কেসগুলো এবং সেটা কার এগেনস্টে কার ছিল এবং কি নিয়েছিল, তাতে কি রায় দেওয়া হয়েছিল, এইটার ওপরে আমি একটা ভিডিও করে দেবো, সমস্ত কেস যেগুলো আর কি এক্সামে আসে। তো ওইটা ওই জন্য আমি এখানে কিছু কভার করলাম না, যে এই কেসের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে যা যা হয়েছিল, তো এইগুলো আমি এখানে কভার করলাম না, ওই আলাদা ভিডিওতে কভার করে দেবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখো, আর ফ্রেশ হয়ে নাও। নেক্সট ভিডিওটা একটু পরেই দিয়ে দিচ্ছি, রিটসটাও পড়ে নিও আজকে। তো চলো, আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।